জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হচ্ছে আজ। 7 জনের বেশি কর্মী নিয়ে রিটার্নিং অফিসে যেতে পারবেন না প্রার্থীরা। দুর্নীতিবাজ দল দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কিভাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। অবসরপ্রাপ্ত 1.5 শতাধিক সেনা কর্মকর্তার একাত্মতা ঘোষণা। জোটের শরিকদের জন্য 60টির বেশি আসন নয় জানালো বিএনপি। তারুণ্যে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার তৈরি করছে আওয়ামী লীগ। এবং মালয়েশিয়ায় দুর্ভোগের শেষ নেই বাংলাদেশি শ্রমিকদের। দুর্দশা লাঘবে কর্তৃপক্ষের তৎপরতা দাবি। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। মার্কুইজ পাম্প নির্বাচনের খবর। এবার বিস্তারিত। একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ। রাজনৈতিক দলগুলো নির্বাচন পেছানোর দাবিতে গেল 12 নভেম্বর পুনঃ তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর ভোটের তারিখ ঠিক করে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিলেও এখন পর্যন্ত আসন বণ্টন চূড়ান্ত করতে পারেনি। তবে শরিক দলগুলোর নিজ নিজ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত রাখা হয়। মনোনয়নপত্র দাখিল করতে মন্ত্রীরা জাতীয় পতাকাবাহী গাড়ি ও প্রোটোকল ব্যবহার করতে পারবে না। কোনো প্রার্থী 7 জনের বেশি কর্মী নিয়েও রিটার্নিং অফিসে যেতে পারবে না। গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে আদালতের আদেশের উপর। এতে ইসির করণীয় কিছু নেই। তিনি আরও জানান, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানদের নির্বাচনে অংশ নিতে হলে অবশ্যই পদত্যাগ করতে হবে। বাস, ট্রাক, এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন এবং চট্টগ্রামে আছেন কাজী মঞ্জুরুল ইসলাম। সরাসরি যোগ দিচ্ছেন তারা আমাদের সঙ্গে। তুহিন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের চিত্র কেমন দেখছেন? ফারিয়া, নির্বাচন কমিশন ঘোষিত পুনঃ তফসিল অনুযায়ী নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে 30শে ডিসেম্বর এবং মনোনয়নপত্র জমাদানের যে শেষ দিন সেটি হচ্ছে আজ, অর্থাৎ 28শে নভেম্বর। তো শেষ দিন সেহেতু সকাল থেকেই ঢাকার মহানগরের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, অর্থাৎ বিভাগীয় কমিশনারের কার্যালয়, সেখানে কিন্তু সকাল থেকেই এই মনোনয়নপত্র জমাদানের ব্যস্ততা শুরু হয়ে গেছে। সকাল 9টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। ইতিমধ্যে বিভিন্ন আসন থেকে প্রার্থীরা এসে তাদের মনোনয়নপত্র কিন্তু এখানে জমা দিচ্ছেন। এখানে ঢাকা মহানগরের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এই জায়গাটিতে মোট 15টি আসনের সংসদ সদস্যরা তারা কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিবেন। অর্থাৎ ঢাকা 4 থেকে শুরু করে ঢাকা 8 পর্যন্ত যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর প্রার্থীরাই কিন্তু এখানে মনোনয়নপত্র জমা দিবেন। আর বাকি যে 5টি আসন রয়েছে ঢাকার, সেই আসনগুলোর মনোনয়নপত্র জমা হবে ঢাকা জেলার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, ঢাকা ডিসি, সেই ডিসি অফিসে। তো সেই কার্যক্রম এখানে চলছে। এরই মধ্যে গতকাল পর্যন্ত যে পরিসংখ্যান আমরা পেয়েছি, 40 জনের মতো প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন। এছাড়া আমরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তার কাছে জানতে চেয়েছিলাম যে কতজন প্রার্থী এখান থেকে মনোনয়নপত্র তুলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছিলেন প্রায় 300 জনের মতো প্রার্থী এখান থেকে মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছেন।
তো এই কার্যক্রম চলছে, বিকেল 5টা পর্যন্ত চলতে থাকবে। ইতিমধ্যে বিভিন্ন আসন থেকে কিন্তু প্রার্থীরা মনোনয়নপত্র জমাদান করছেন এখানে। ধন্যবাদ তুহিন। দর্শক, চট্টগ্রামে আছেন কাজী মঞ্জুরুল ইসলাম, চলে যাচ্ছি তার কাছে। মঞ্জু, চট্টগ্রামে এখন পর্যন্ত কতটি মনোনয়নপত্র জমা হয়েছে? তাদের মনোনয়ন সংগ্রহ করেছেন। আর আজ তো হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই শেষ দিনে এসে আওয়ামী লীগ, বিএনপি সহ যেসব বড় দলগুলো আছে, বড় দলগুলোর প্রার্থীরা মনোনয়ন জমা দিবেন এই জেলা রিটার্নিং কর্মকর্তা এবং যে শহরের যে 6টি আসনের জন্য যে রিটার্নিং কর্মকর্তা আছে, সেই রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছিলাম যে আজ সকাল 11টার দিকে এই মহানগরের যে 6টি আসন আছে, 6টি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এসে বিভাগীয় কমিশনার এবং ভারপ্রাপ্ত যে রিটার্নিং কর্মকর্তা আছে তার কাছে মনোনয়ন ফর্ম জমা দিবেন। এছাড়া যে বিএনপির প্রার্থীরাও এখানে এসে 11টার পরে মনোনয়ন ফর্ম জমা দিবেন বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আর এর আগ পর্যন্ত গতকাল পর্যন্ত আমরা জানতে পারছি যে প্রায় 30 জন মতো বিভিন্ন দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আর এই প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পাশে আমরা দেখেছি যে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এই আপনারা জানেন যে 11 জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম যে 16টি সংসদীয় নির্বাচনী এলাকা আছে তার মধ্যে 13টিতে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে ফটিকছড়ি 2, হাটহাজারী এবং চট্টগ্রাম নির্বাচনী আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই মহানগরের 8 নম্বর আসন যেটি সেটি জাসদকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও এই বিএনপির পক্ষ থেকে আসলে জোটকে আমরা জানি যে চট্টগ্রামের চন্দনাইশ আসনটি এলডিপিকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যে সাতক্ষীরা চট্টগ্রামে এসে মনোনয়ন দিবেন, এই ছিল আমার এখানে এসে মনোনয়ন ফর্ম জমা দিবেন, এই ছিল আমার কাছে সর্বশেষ। পারিয়া, মঞ্জু এবং তুহিন, আপনাদের ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে রুহুল আমিন তুহিন আর চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলাম জানাচ্ছিলেন মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তথ্য। যারা সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের দল থেকে নির্বাচনী মনোনয়ন নেয় তারা কিভাবে দেশের শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তা নিয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবনে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত 1.5 শতাধিক কর্মকর্তা শেখ হাসিনা সরকারের সঙ্গে একাত্মতা ঘোষণার অনুষ্ঠানে এমন প্রশ্ন রাখেন তিনি। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের মানুষকে সচেতন থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে কাজ করতে মাঠে নামছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর 147 জন সাবেক কর্মকর্তা। বিকেলে গণভবনে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এই ঘোষণা দেন তারা। আমাদের স্ব অবস্থান থেকে আমরা যেখানে অবস্থান করছি, আসেন আমরা নৌকার বিজয় নিশ্চিত করি। পরে শুভেচ্ছা বক্তব্যে চলমান রাজনৈতিক পরিস্থিতির হালচাল তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, যে স্বপ্ন নিয়ে অর্জিত হয়েছিল মহান স্বাধীনতা, যে কোনো মূল্যে তার ফল মানুষের কাছে পৌঁছে দিতে চায় তার সরকার। একটা আদর্শকে, একটা চেতনাকে বাস্তবায়িত করবার জন্যই আমার সকল প্রচেষ্টা, সকল খাটুনি, সব কিছু। কারণ আমি আমার নিজের জীবনে সব কিছু ত্যাগ স্বীকার করে দিয়েছি। আমার জীবনে কোনো কিছু না, আমার একটা চিন্তা সব সময়, আমার বাবা মা সবাই এত কষ্ট করেছেন এবং এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে, আর সেই স্বাধীনতা ব্যর্থ হবে, সেই স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষ পাবে না, এটা কখনো হতে পারে না। জাতীয় ঐক্যজোটের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা দেশ বিরোধীদের হয়ে নির্বাচনে অংশ নিতে চায় তারা দেশের উন্নয়ন করতে পারে না। সন্ত্রাসের বিরুদ্ধে তারা কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কত নীতির বিরুদ্ধে কথা বলে সব যে ভিড়েছে এমন এক জায়গায়, যেমন গণতন্ত্র রক্ষা নাকি করতে হবে। তো গণতন্ত্রের অভাবটা কোথায়? তারা গণতন্ত্র রক্ষা করতে কার কাছে গেল? যারা একেবারে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, সেই সাজাপ্রাপ্ত মানুষের নেতৃত্বে চলে গেছেন আমাদের এই সুশীল বাবুরা গণতন্ত্র উদ্ধার করতে।
আগামীতে দারিদ্র্যতার হার 5 ভাগ কমানো সহ প্রবৃদ্ধি ডাবল ডিজিটে নেওয়ার প্রতিশ্রুতিও ছিল সরকার প্রধানের কণ্ঠে। আমার চিন্তা হচ্ছে আমার বাংলাদেশকে এই বিশ্বে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করব। মারুফ রেজা, RTV, ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের 7টির বেশি আসন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, নির্বাচন ব্যাহত করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়েছেন আদালত। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল তিনি এই কথা জানান। মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচনের আগে খালেদা জিয়াকে অযোগ্য ঘোষণার শঙ্কা বিএনপি অনেক আগেই করেছে। জোট থেকে দেওয়া হচ্ছে, আমরা ঐক্যফ্রন্ট তারা তাদের দলগুলো থেকে নিজের নিজের দল থেকে তারা দিচ্ছেন। এটা আমরা পরে যখন আপনার স্ক্রুটিনি হয়ে যাবে তারপরে আমরা এটাকে ঠিক করে নেব। তরুণ ও নতুন ভোটারদের প্রাধান্য দিয়ে প্রণয়ন করা হচ্ছে আওয়ামী লীগের এবারে নির্বাচনী ইশতেহার, এমনটি জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। নেতারা জানান, এবারের ইশতেহারে থাকছে উন্নয়নের গতি বাড়ানোর অঙ্গীকার। একই সঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে 2041 সালকে সামনে রেখে আধুনিক শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসন ও সেবা খাতের বিকেন্দ্রীকরণ। রিপোর্ট করছেন এহতেরামুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দলে টানতে এরই মধ্যে দলীয় ইশতেহারের খসড়া চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনকে প্রাধান্য দিয়ে আগামী নির্বাচনের ইশতেহার দেবে দলটি। 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা থাকবে ইশতেহারে। 2019 থেকে 2023 সালে আগামী 5 বছরে আমাদের অঙ্গীকার কি, জনগণের কাছে আমরা কি অঙ্গীকার করছি সেটা সুস্পষ্টভাবে লেখা থাকবে। আমাদের উন্নয়নের মুখ্য লক্ষ্য হচ্ছে গ্রামের উন্নয়ন, গ্রামীণ জনপদের উন্নয়ন, বা সেই সঙ্গে সঙ্গে অবশ্যই শহর অঞ্চলের উন্নয়ন আমরা করেছি এবং আগামীতে এই উন্নয়ন অব্যাহত থাকবে। নির্বাচিত হলে আগামী 5 বছরে তরুণদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র, দক্ষ ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ তৈরিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। দলটির নেতারা জানান, এবারের ইশতেহারে থাকছে 21 শতকের কাঙ্ক্ষিত বাংলাদেশ। আমরা 2টি নির্বাচনে যে ইশতেহার দিয়েছি, ওই 2টি ইশতেহারকে যেভাবে গ্রহণ করেছিল, আমরা আশা রাখি আরও বেশি এবং ব্যাপকভাবে বাংলাদেশের মানুষ বা আওয়ামী লীগের ইশতেহারে আশান্বিত হবে, স্বপ্ন দেখবে। তারুণ্যের স্বপ্নের প্রতিফলন ঘটবে এবং যার পরিপ্রেক্ষিতে ইশতেহারটি তারা গ্রহণ করে আগামী নির্বাচনও 2008 সালের 29 ডিসেম্বরের মতো ব্যাপকভাবে জনগণের কাছে সমাদৃত হবে ইশতেহার এবং মানুষ আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে আবারও রায় দিবে। 55 থেকে 60 পৃষ্ঠার হতে পারে আওয়ামী লীগের এবারের ইশতেহার। থাকবে টানা 1 দশক ক্ষমতায় থেকে সাফল্যের সঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার বিস্তারিত বিবরণ। উন্নয়নের যে সমতা, সুযোগের যে সমতা এবং দেশের যে নবীন ভোটার, তাদের জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাব থাকবে। ধনী গরিব নির্বিশেষে সকলকে যাতে উন্নয়নের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যায়, সেভাবে আমরা ইশতেহার প্রণয়ন করব। ইশতেহার প্রণয়ন কমিটি জানিয়েছে, স্লোগান চূড়ান্ত করে প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগ সভাপতি সবার জন্য উন্মুক্ত করবেন আসন্ন নির্বাচনে দলটির ইশতেহার। এহতেরামুল হক, RTV, ঢাকা। নোয়াখালী 2 সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পায় আলহাজ মোর্শেদ আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ির চাষির হাটে পৌঁছলে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে মোটর শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় প্রার্থী নাটেশ্বরের বাড়িতে গিয়ে শেষ হয়। পুনরায় নৌকার মাঝি হওয়ার সুযোগ দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রীকে ধন্যবাদ জানান আলহাজ মোর্শেদ আলম। এ সময় নৌকার বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সেনবাগ সোনাইমুড়িতে উন্নয়ন ধারা অব্যাহত রাখার সুযোগ চান। গত 5 বছরে আমি সেনবাগের অনেক উন্নয়ন দিয়েছি, যেটা সেনবাগে গত 40 বছর যে উন্নয়নগুলি হয় নাই, এবং সেটা আমার পক্ষে সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাকে সাপোর্ট দেওয়াতে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দ্বিতীয়বারের মতো MP হিসেবে মনোনয়ন দিয়েছে। আমি আশা করি ইনশাল্লাহ এই আসনটি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব এবং সেনবাগে যতগুলি অসমাপ্ত কাজ রয়েছে এগুলি ইনশাল্লাহ সমাপ্ত করব। এবার অন্যান্য প্রসঙ্গ।
শ্রমবাজারের অন্যতম দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্ভোগের শেষ নেই। বৈধ অবৈধ প্রায় সব শ্রমিকের দিন কাটে নানা ভোগান্তিতে। মালয়েশিয়া থেকে ফিরে শ্রমিকদের অমানবিক জীবনের চিত্র তুলে ধরছেন জুলহাস কবির। ক্যামেরা ছিলেন সুমন দে। সকাল গড়িয়ে দুপুর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর তখন কর্মব্যস্ত এক মহানগরী। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে মানুষ। বিশ্বের অন্যতম আধুনিক শহর কুয়ালালামপুরের পথে ঘাটে দেখা মেলে প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে শ্রমিকদের সংখ্যায় কয়েক লাখ। এখানে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করেন নির্মাণ খাতে। দক্ষ শ্রমিক হিসেবে সুনামও বেশ। পরিশ্রমের তুলনায় মজুরি নিয়ে অসন্তুষ্টি থাকলেও আক্ষেপ কম। তবে যাদের শ্রমে ঘামে মালয়েশিয়ার অট্টালিকাগুলো আকাশ ছুঁই ছুঁই, তারা কেমন আছেন? ভাই কেমন আছেন? ভাই ভালো আছি ভাই। যাদের পাঠানো টাকায় সমৃদ্ধ হচ্ছে দেশের রিজার্ভ, তাদের ঘরের খবর কি? বগুড়ার ফরাদ হোসেন কয়েক বছর ধরেই নির্মাণ শ্রমিক হিসেবে আছেন কুয়ালালামপুরে। খরচ বাঁচাতে এক রুমেই গাদাগাদি করে থাকছেন ৮ থেকে ১০ জন। প্রবাসী শ্রমিক ভাইয়েরা কিভাবে বসবাস করছেন মালয়েশিয়াতে সেটি দেখানোর জন্য আমি এই প্রবাসী ভাইদের আবাসিক যে জায়গাটি সেখানে এসেছি। এই ঘরটিতে প্রায় ৮ থেকে ১০ জন শ্রমিক এভাবেই বসবাস করেন এবং এখানে একটি ছোট্ট রুমে 5টি ফ্যান চলছে। তারপরও প্রচণ্ড গরমে তাদেরকে ঘামতে হচ্ছে। সারা রাত দিন যখন তারা এই ঘরে থাকে তাদেরকে এরকম একটি পরিবেশের ভিতরেই থাকতে হচ্ছে। প্রায় ১৫০ শ্রমিকের আবাসিক মেসে টয়লেট মাত্র ৩টি। এজেন্সিগুলোর খামখেয়ালিপনার সঙ্গে দালালদের দৈরাত্ম্যে তাদের এমন দুর্বিষহ জীবনযাপন। মালয়েশিয়া ভাই 10 বছর আমি কনেকশন এইভাবেই চলতে আছে এরকমই। অন্যান্য জায়গায় যে কাজ করছেন সেখানেও কি এরকম একই সিস্টেম, হয়তো একটু ভালো আছে নাহলে আর একটু খারাপ। এই কিছু জায়গা বালা কিছু জায়গা দিয়া ঠিক আছে। বাংলাদেশে আইসি কাজ করতে হইব, বাড়িতে টাকা পাঠাইতে হইব, এটাই স্বাভাবিক। দাদিনা করে আইসি, কিস্তি উড়ে আইসি, মানুষের টাকা দিতে হবে। পাসপোর্ট অফিসের দালাল চক্র আর কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ বেশিরভাগ শ্রমিক। একটা নাম ভুল হইলে টাকা লাগবে 500 মালয় রিঙ্গিত। ভুল কি আপনার করছেন না তারাই করছে? তারাই ভুল করে তারাই আবার টাকা করছে 500 রিঙ্গিত। সুদিনের আশায় অপেক্ষার প্রহর এক সময় শেষ হবে আর তাদের দুর্দশা লাঘবে হাই কমিশন তৎপর হবে, এমন স্বপ্নে দিন কাটে মালয়েশিয়ার নির্মাণ শ্রমিকদের। জুলহাস কবির, RTV, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হচ্ছে আজ। 7 জনের বেশি কর্মী নিয়ে রিটার্নিং অফিসে যেতে পারবেন না প্রার্থীরা। দুর্নীতিবাজ দল দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কিভাবে? প্রশ্ন প্রধানমন্ত্রীর। অবসরপ্রাপ্ত 1.5 শতাধিক সেনা কর্মকর্তার একাত্মতা ঘোষণা। জোটের শরিকদের জন্য 60টির বেশি আসন নয় জানালো বিএনপি। তারুণ্যে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার তৈরি করছে আওয়ামী লীগ। এবং মালয়েশিয়ায় দুর্ভোগের শেষ নেই বাংলাদেশি শ্রমিকদের। দুর্দশা লাঘবে কর্তৃপক্ষের তৎপরতা দাবি। সকালের সংবাদ এই পর্যন্ত। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।